কক্সবাজারের চকরিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা মোহনা হল রুমে 19 মে সকাল 10টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন চকরিয়া পেকুয়া সার্কেল সহকারী পুলিশ সুপার অজিত, চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম আলী হোসেন, চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, মাতামুর সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, বাংলাদেশ জামাতি ইসলাম চকরিয়া পৌরসভার সেক্রেটারি মাওলানা কুতুবুদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা জৈনুল আবেদিন, কক্সবাজার উত্তর বন বিভাগের এসিএফ, দুলাইজেরা হাইওয়ে থানার ওসি, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুল কাদের প্রাইম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এখন বনের মধ্যে বন্যরা মানুষ আমরা এই ক্ষেত্রে বনের যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা দয়া করে আমাদের সাথে বন্য আচরণ না করে মানব সুলভ আচরণ করার জন্য সবিনয়ে আবেদন জানাচ্ছি। এবং আমি মহোদয়কে বলব, রেঞ্জার মাসিয়াখালী, রেঞ্জার লামা এবং রেঞ্জার চুনৌতিকে নিয়ে আপনি দয়া করে স্পেসিফিক একটা বৈঠক করেন এবং ওনাদের কাছ থেকে কত সালে কত মানুষ রিজার্ভ ফরেস্টে উঠেছে, তাদেরকে কিভাবে অন্য জায়গায় আপনি রিপ্লেস করতে পারেন এবং তাদেরকে যদি তারা ফোনের মধ্যে থাকে তাদেরকে কিভাবে বিদ্যুৎ দেওয়া যায়। এখন বিদ্যুৎ অফিসে গেলেন করে যে জমির দলিল নিয়ে আসে। আমার টাকা আমার চকরিয়াতে অন্তত 50,000 মানুষ ফরেস্টে আছে, তারা জমির দলিল কোথায়, তারা জমির দলিল পাবে। সেক্ষেত্রে আপনি এবং এই 3 জন আরো নিয়ে বসে যেন তারা সুন্দরভাবে থাকতে পারে, বিদ্যুৎ পায় এবং আপনার অনুমোদিত রাস্তা ফরেস্ট অফিসার কিভাবে বাধা দেয় এই রাস্তা হবে। তাহলে তো স্যার আপনার ফরেস্টের হাইওয়ে বন্ধ করে দেওয়া উচিত। হাইওয়ে তো ফরেস্টের রাস্তার উপর দিয়ে গেছে, ওরা আপনার অনুমোদিত প্রকল্প কিভাবে চ্যালেঞ্জ করে এটা খতিয়ে দেখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাই। আমি পল্লী বিদ্যুতের প্রসঙ্গে আসি। পল্লী বিদ্যুৎ উইদাউট এনি নোটিশ এন্ড অ্যানাউন্সমেন্ট আমাদের বিদ্যুৎ বন্ধ করে দেয়। 24 ঘন্টা 48 ঘন্টা বিদ্যুৎ থাকে না। সেক্ষেত্রে আমার ফ্রিজে যদি আমার মেডিসিন থাকে এগুলো নষ্ট হয়ে যায়, আমার খাবার থাকে এগুলো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো পল্লী বিদ্যুতের জন্য অনুযায়ী কারণবশত যদি বিদ্যুৎ বন্ধ করতে হয় তাহলে যেন তারা অ্যানাউন্স করে, নোটিশ করে, তারপরেই তারা বিদ্যুৎ বন্ধ করে এবং একটু এদর হলেই তারা বিদ্যুৎ বন্ধ করে দেয়। আরে বাবারা, আপনারা যে লাইনটা কেটেছেন, আমার কতটুকু জমি আপনারা দখল করেছেন, এগুলো কি একবার করেছেন, এগুলো টাকা দিয়েছেন, দেন নাই। তাহলে সামান্য এদর করে খড়গ হস্তক্ষেপ নিয়ে কেন আসেন? দয়া করে একটু আলাপ আলোচনার মাধ্যমে এগুলো নিরসনের চেষ্টা করবেন। আমি স্কুল, কলেজ, মাদ্রাসা এইগুলো গভর্নিং করি। আপনি প্রধান শিক্ষক মহোদয়ের কাছ থেকে আপনি সাজেশন চেয়েছেন। কিছু কিছু প্রধান শিক্ষক সেই স্কুলের হোক, মাদ্রাসার হোক, কলেজের হোক দীর্ঘদিন যাবৎ এই প্রপোজাল আপনার কাছে সাবমিট করতেছেন। এক্ষেত্রে যদি কোনো স্পেসিফিক বাধা প্রতিবন্ধকতা না থাকে তাহলে আপনাকে অনুরোধ করব আপনি স্বপ্রণোদিত হয়ে এই স্কুল কলেজগুলোতে, মাদ্রাসাগুলিতে গভর্নিং বোর্ড ঠিক করে দেন। আর প্রসঙ্গ আরেকটা, বিলাস আজকে 15 বছর যাবৎ আওয়ামী সন্ত্রাসীরা বিলাসিকগুলো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। এই বিলাসিকগুলো আমি সাধারণ মানুষের কাছে বর্জন করে দেওয়ার জন্য আমি আবেদন জানাবো। পূর্বের বিলাস যেন
কোয়ালিফাই হলেও রাজনৈতিক কারণে তারা যেন ডিলারশিপ থেকে তোলে। আমি এরপরে আসবো কোরবানির হাট, কোরবানির পশুর হাট। আমি আপনার কাছ থেকে চাইবো হাইওয়ের আশেপাশে যেন কোরবানির পশুর হাট না হয়। আমাদের চৌকরিয়াতে এমন ইনস্ট্যান্স আছে পশুর হাটের পশু এবং মানুষের উপর দিয়ে গাড়ি চলে গেছে। এটা যানজট হয়, এটা কর্দমাক্ত হয়ে যায়, এটা নোংরা হয়ে যায়, এটা পরিবেশ নষ্ট করে এবং মানুষের যানমালের ক্ষতি হয়। হাইওয়ে এবং ফিডার রোডে পশুর হাট না করার জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। আর একটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেক কিছু এখানে খোলামেলা বলা যাচ্ছে না, এই কারণে আর এটা আইন শৃঙ্খলা মিটিংকে যদি পুলিশি মিটিংয়ে রূপান্তরিত করতে চান তাহলে স্যার এখানে আমাদের ফিরে গেলাম। আমাদেরকে ডাকলে আমরা সর্বস্তরের সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো, আপনাকে শুনতে হবে এবং চেষ্টা করবেন সমাধানে যাওয়ার জন্য। থাকলে আমাকে জানাবে ব্যবস্থা। আমাদের থানায় যারা চৌকিদার আছে, এই চৌকিদারদেরকে আমি মিটিংয়ের সময় আমাদেরকে বলেছি যে এই ধরনের যে কোনো সময় আমাকে জানাইতে। কিন্তু চৌকিদার আমার তেমন মনে হচ্ছে না, তেমন কাজ করছে না এবং কোনো বিষয়ে এখন পর্যন্ত আমাকে জানায় নাই। মিটিংয়ে আপনাদের সকলের কাছ থেকে যে ধরনের সমস্যা এবং প্রবলেমগুলোর কথা আমরা শুনেছি, আমরা পুলিশের যে কার্যক্রম আছে সেগুলো সবগুলোকে সর্বোচ্চ তৎপরতা শুরু করছি। প্রথমে যে বিষয়টি এসেছে যে পুলিশই তখন ঠিক ব্যাপারে আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা এই ব্যাপারটা নিয়ে আরও তৎপরতা আশা করছেন আপনারা। আমরা আমাদের থানার যে একটি টহল গাড়ি আছে সেটি সহ আমাদের আউটসোর্সিং মাধ্যমে যে পুলিশের গাড়ি থাকে এবং হাইওয়ে পুলিশের টহল থাকে। আপনি নিজেও রাত্রবেলা টহলে বের হয়েছে বললেন একটা ডাকাতি ঘটনা সংঘটিত হতে গেছিল, তখন আমরা সেই বাইকটি উদ্ধার করি এবং আহত ব্যক্তিকে আমরা আমাদের গাড়িতে করে হসপিটালে পৌঁছে দিই এবং বাইকটি উদ্ধার করা হয়েছে। তো এইভাবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাবো যেন কোনো মূল্যেই হাইওয়েতে ডাকাতি বা সম্পত্তি সংক্রান্ত অপরাধ বা সম্পত্তি অপরাধগুলো নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি আরেকটা যে ব্যাপার আসছে সেটা হচ্ছে মাদক সেবন সংক্রান্ত স্কুল কলেজের মধ্যে বা স্কুল কলেজের আঙিনায় বিভিন্ন বয়সে ব্যক্তিরা যারা মাদক সেবন করে যাচ্ছে তাদের ব্যাপারে একটা অবজারভেশন এসেছে। এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা এইভাবে চাই যে সামাজিক অপরাধ বলে যে সংজ্ঞায়িত আছে, সামাজিক অপরাধের মধ্যে জুয়া, মাদক সেবন এই জিনিসগুলো সামাজিক অপরাধের মধ্যে পড়ে এবং এই সামাজিক অপরাধগুলো নিয়ন্ত্রণের জন্য সমাজবিজ্ঞানের ভাষায় যে সবচেয়ে কার্যকর পন্থা সেটা হচ্ছে সামাজিকভাবে প্রতিরোধ করা। এই সামাজিক প্রতিরোধটা শুধুমাত্র পুলিশের দ্বারা সম্ভব না। আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি, কিন্তু আপনাদের প্রত্যেকে সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে সুশীল সমাজের ব্যক্তিবর্গ যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি, আপনাদের প্রত্যেকের যদি সামাজিক সচেতনতা তৈরি করতে পারে এবং আমাদের সম্মানিত শিক্ষক যারা আছেন তারা যদি এই সামাজিক সচেতনতা তৈরি করতে পারে, আমরা বিশ্বাস করি যে মাদকের বিস্তার এবং প্রতিরোধ করা সম্ভব। এটি শুধুমাত্র পুলিশের একার পক্ষে এই মাদক প্রতিরোধ করা সম্ভব না। আপনারা জানেন পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও দায়িত্বশীল কয়েকটি সংস্থা আছে, তারাও সেই মাদক নিয়ে কাজ করে। আমরা সবার সাথে সমন্বয় করে কাজ করি, কিন্তু এই কাজের মধ্যেও অপরাধীদের সম্ভবত চক্র তারা তাদের মাদকের নেটওয়ার্ক বিস্তার করে দেয়। যেহেতু কক্সবাজারে আপনারা জানেন এটা একটা মাদকের গ্রুপ, এই দিক দিয়ে মাদকের প্রবেশ। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে যেন এই ব্যাপারে আমাদের যারা বিট অফিসাররা রয়েছে, প্রত্যেকটা ইউনিয়ন আমাদের একজন করে বিট অফিসার থাকে, আমরা তাদেরকে এই মিটিং এর মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করে মাদকের বিস্তার প্রতিরোধ করতে চেষ্টা করবো। এবং একই সাথে যারা মাদক ব্যবসা করে এই ব্যাপারে আপনাদের পাড়া প্রতিষ্ঠান যারা মাদক ব্যবসা করে তারাও কিন্তু এই সমাজেরই অংশ, তারাও এই আপনার কারো প্রতিবেশী কারো আত্মীয় স্বজন
তো আপনাদের কাছে যদি এ ধরনের কোনো সুস্পষ্ট তথ্য থাকে অবশ্যই গোয়েন্দা তথ্য হিসেবে আপনারা আমাদেরকে দিতে পারেন। আমরা আপনাদের নাম ঠিকানা গোপন রেখে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আমরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বলা হয়েছে, আমি এখানে জানি দুইটা হাইওয়ে থানা আছে আমাদের, এর পাশাপাশি যে রাস্তাঘাটের মধ্যেও কিছু প্রতিবন্ধকতার কথা বললেন সম্মানিত সদস্য। তো আমরা চাইবো যে এখানে যেসব সম্পৃক্ত যারা আছে, যারা এ ব্যাপারে সম্পৃক্ত আছেন, সেই সকল সংস্থা সকলের সহযোগিতায় সমন্বয়ে যারা ট্রাফিকের ব্যবস্থা, একটা সড়কে একটা দুর্ঘটনা ঘটলে অনেক সম্ভাবনা প্রাণ চলে যায়, এটা আমাদের কারোই ভাবনা। আমি প্রত্যেকেই রাস্তা দিয়ে যাতায়াত করি, আজকে অন্য আরেকজনের সঙ্গে যাতে আমাদের যে কারোর সাথে বলতে পারে। তো এই ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ও আমি সংশ্লিষ্ট সকলকেই আমাদের পুলিশের পক্ষ থেকে যেটা করণীয় রয়েছে সেটাই আমাদের কার্যক্রম আমরা বৃদ্ধি করবো এবং তৎপরতা আরো বৃদ্ধি করবো। সবচেয়ে এই চকরিয়া এলাকায় আমি আমার পুলিশের কার্যক্রম থেকে যদি একটু দেখি যে এখানে ডাকাতি প্রবণ এলাকা, এখানে আমরা সম্ভবত ডাকাতির একটা ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে। আমরা এখানে প্রোফাইল করছি, যারা আসলে আমাদের কাছে যে ডেটাবেজ আছে, বিভিন্ন ডেটাবেজ আমরা সংরক্ষণ করছি, ইতিমধ্যে যারা চিহ্নিত এবং অস্ত্রধারী ডাকাত আছে তাদের প্রোফাইলিং করে আমরা জানি বর্তমান সময়ে বাংলাদেশ সেনাবাহিনী, যৌথ বাহিনীর সমন্বয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কাজ করে। আমি নিজেও আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে কাজ করেছি, আমার সেই অভিজ্ঞতা আছে। তো আমি অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে যেহেতু পুলিশের জনসাধারণের সাথে কাজ করতে হয়, আমাদের জনবলের সংকট রয়েছে, তো অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করেও আমরা যৌথ অভিযান পরিচালনা করে সম্ভবত ডাকাতি প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে কাজ করবো বলে আশাবাদ ব্যক্ত করছি। তো এই মূল কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। তো আপনাদের কাছ থেকে যে সহযোগিতাটা আমরা চাই, যে সামাজিক অপরাধগুলো দমনে আপনারা প্রত্যেকেই যার যার জায়গা থেকে কাজ করার সুযোগ রয়েছে, যারা নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছে, যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষক সমাজ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু এটাতে কাজ করার একটা বিশাল সুযোগ রয়েছে। আমরা যদি সবাই একসাথে কাজ করতে চাই, আমার মনে হয় যে এই সমাজের অপরাধের চিত্রটা অনেকটাই পাল্টে যাবে। এখন বর্তমান সময়ে আগের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে, এবং আজকে আমরা জানি গত মাসে কোনো খুনের ঘটনা ঘটেনি, এবং এছাড়া আমাদের এখানে ওয়ারেন্ট তামিলের হার পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি, যার জন্য আমাদের থানার কয়েকজন কর্মকর্তাকে অলরেডি পুরস্কৃত করা হয়েছে। তো আমরা ওয়ারেন্ট তামিলের হার যেহেতু বাড়াতে পেরেছি, মাদক উদ্ধারের হার এবং ডাকাতি এবং চুরি প্রতিরোধ যদি করতে পারি, তাহলে আমরা মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আরো উন্নতি হবে। তো এই প্রকার সকলের সহযোগিতা কামনা করে আমি শেষ করতে চাই। এর আগে শুধু একটা নতুন তথ্য আপনাদেরকে দিতে চাই। আপনারা জানেন যে পুলিশের সেবা পেতে বর্তমান সরকার অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে আপনারা জানেন যে অনলাইনে জিডি করা যায়, যে থানায় একটা মানুষের মধ্যেই আছে, থানায় মানে সেবা প্রার্থী সেবা গ্রহণ করতে তাদের কষ্ট হয় বা কোনো রকম অনেক সময় হয়রানির শিকার হয়, এই ধরনের অভিযোগও পাই। তো এই ধরনের নিরসনের জন্য, হয়রানি নিরসনের জন্য সরকারি পদক্ষেপ গ্রহণ করেছে। অনলাইনের মাধ্যমে আগে শুধুমাত্র লস্ট অ্যান্ড ফাউন্ড জিডি করা যেত, এখন সেই জিডির আরেকটা অপশন খুলে দেওয়া হচ্ছে অন্যান্য, অর্থাৎ আপনি যে কোনো জিডি এখন বস্তুনিষ্ঠ তথ্য সহ, সুনির্দিষ্ট তথ্য সহ একজন সেবা প্রার্থী অনলাইনে সেই জিডিটা করতে পারবে। এবং এই মাসের 15 তারিখ থেকে কক্সবাজার জেলায় এই অনলাইন জিডির কার্যক্রম শুরু হয়েছে। তো সুতরাং আমরা আপনাদের মাধ্যমে সকলকেই জানাতে চাই যে আপনারা এখন অনলাইনে জিডি করতে পারবেন এবং সুনির্দিষ্ট তথ্য সহ। তবে অনেক সময় আমাদের মধ্যে কিছু ভুল ধারণা থাকে যে যেগুলো মামলা হওয়ার মতো ঘটনা সেটা জিডিতে এন্ট্রি দেওয়া হয়, বা আমার সাথে একটা ঘটনা ঘটেছে আমি সেটা অনলাইনে সাবমিট করলাম, কিন্তু যেটা মামলা হওয়ার মতো ঘটনা সেটার মধ্যে যদি এরকম আপনারা সাবমিট করে দেন, সেখানে আসবে পুলিশের পক্ষ থেকে একটা রেসপন্স থাকে যে আপনি ডিটেইল ইনফরমেশন সহ থানায় যোগাযোগ করুন, তখন সেটা মামলায় কার্যক্রমে পরিণত হবে। এছাড়া যতগুলো ঘটনা আছে সবগুলো এখন সব রকম ঘটনা আপনারা অনলাইনে ঘরে বসে জিডি করতে পারবেন। আপনার নির্দিষ্ট আইডি এনআইডির মাধ্যমে যে একটা আপনারা
আইডি খুলে অনলাইন জিডিতে আপনারা সেই জিডি কার্যক্রম করতে পারেন। এগুলো আমার পক্ষ থেকে ছিল, আশা করি প্রশ্নে এসেছি আপনারা সকলের সহযোগিতা পাবেন এবং যে কোনো সময় যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান সরকারি নাম্বার রয়েছে। আর আপনারা অনেক সময় বলতে চেয়েছেন যে পুলিশকে আমরা জানাতে পারি বা পুলিশকে আমরা জানালে সাথে সাথে যেন পুলিশের রেসপন্সটা পাবে, সেজন্য আমরা বলবো যে আপনি যদি কাউকেই না পান সুবিধাজনক আপনার জন্য হচ্ছে 999 ফোন করবেন। আপনি আপনার বাসার সাথে কেউ মাদক সেবন করছে, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, আপনারা 999 এর মাধ্যমে পুলিশের তাৎক্ষণিক রেসপন্স পাবেন বলে আমি আশাবাদ রাখছি। ধন্যবাদ সকলকে। যদি কাউকে না পান লাইনে ফোন করবেন, লাইনে ফোন করলে আপনার কাছে অবশ্যই আসবে। এই একটা জিনিসে আমরা যে কোনো তাদেরকে দেখেছি, ফোন করলে ওখান থেকে সরাসরি থানায় ফোন করে। আমরা এই সময় দেখেছি মানবিক সহায়তা কর্মসূচি 333 ফোন দিলে মানুষ ফোন দিতে 333-তে আমাদের কাছে ফোন আসতো, তার অ্যাড্রেস সহকারে মেসেজ চলে আসতো, আমরা খাবার পাঠিয়ে দিই। আমাদের এ পর্যায়ে আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কয়েকটা বিষয় রয়েছে এবং এরকম সময় যদি দিতেও হয় এই উপরের ব্রাঞ্চের মিটিংয়ে যদি 3 ঘন্টা ব্যক্তি হয়, লাঞ্চ না করাইলে এটা আসলে ক্ষুধা পেটে চক্র বলে মুশকিল। আমি 3টা পয়েন্টের কথা একটু বলি সমগ্র আলোচনার পরে। আমাদের হাইওয়ে যেটা আছে মালুঘাট এবং চিরিঘাট, আমরা একটু এই চিন্তা করতে পারি কিনা স্পিড লিমিটের কোনো বিষয় এখানে এনে, যেহেতু আমাদের পুরো রাস্তাটা একটু আলাদা ঘুরে ঘুরে যেতে হয়, সেখানে অনেক সময় আমি ওদিনও দেখলাম রাস্তার পাশে দাঁড়িয়ে রাস্তা যাচ্ছে মনে হচ্ছে আমি ঘুরে নিয়ে যাবো, এত স্পিডে যাচ্ছে। এখানে একটু আমরা স্পিড কন্ট্রোলের বিষয়টা আনতে পারি কিনা, আমাদের এই যে বিভিন্ন জায়গায় যেমন এই গান মেশিনের মতো একটা থাকে যে স্পিড নিয়ন্ত্রণ ঠিক হচ্ছে কিনা। আমাদের গতিসীমা এই রাস্তায় কত কিলোমিটার, 60 কিলোমিটার গতিতে গাড়িটা চলবে না 70 কিলোমিটার গতিতে গাড়িটা চলবে, 60 কিলোমিটার গতি ফল অনুযায়ী গাড়িটা চলছে কিনা এটা একটু মনিটরিংয়ের আওতায় আমাদের এটা হাইওয়ে করতে আমরা করবো। আর ট্রাফিক পুলিশকে বলবো যে আমরা একটা করে একটু আগাই। প্রথমে আমরা এই মাদাবনের বীজ থেকে এই যে বক্স রোড যেটা আছে এই রোডটাকে একটু আমরা 3 হুইলার মুক্ত করতে চাই। এই 3 হুইলার মুক্ত করার জন্য আমার পৌরসভার 10 জন পৌর ট্রাফিক আছে, এদেরকে আপনি ব্যবহার করেন। আপনার ট্রাফিক পুলিশ যারা আছে তাদেরকে নিয়ে এই 10 জন পৌর ট্রাফিক পুলিশ কিন্তু এই চিরিঙ্গা বক্স রোডে ট্রাফিকের কাজ করে থাকে, তাহলে তাদেরকে আপনি সাথে নিয়ে এই 3 হুইলারগুলো যাতে বক্স রোডে না পারে এটা একটু তদারকি করতে পারে। আর আমাদের 3টা বিষয় যেমন স্বাস্থ্য, শিক্ষা আর আইন শৃঙ্খলা। স্বাস্থ্যের জন্য বোঝাটা স্বাস্থ্য কমপ্লেক্স, আমি এই জন্য স্বাস্থ্যকে সব কিছুতেই প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি, যে কোনো প্রবলেম অ্যাড্রেস করার চেষ্টা করি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের বাচ্চারা ভবিষ্যৎ, তাদেরকে যদি ঠিকমতো মনিটর করা হয়, লেখাপড়ার ক্ষেত্রে কোনো মনোনিবেশ করা হয়, তাহলে কিন্তু আর ঝামেলা থাকে। আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা না একটা সমস্যা আছে এবং সেই সমস্যাগুলো কিন্তু আমাদের প্রধান শিক্ষক এবং শিক্ষক বৃন্দই সমাধান করতে পারে, সেটা আমাদের পর্যন্ত আশা প্রয়োজন নেই, আপনারাই সমাধান করতে পারেন এই বিষয়টা। আর বারবারই আমি বলছি, গত সপ্তাহে বলছি, আমরা কোনো ধরনের কোনো রাস্তায় কোনো অবস্ট্যাকল যেন না থাকে, অর্থাৎ ইট, বালু, খোয়া এগুলো রেখে রাস্তা অর্ধেক আপনি আটকিয়ে ফেলেছেন, এইটা করা যাবে না। আপনি বাড়ির কাজ করছেন, আপনার ভিতরে নিয়ে আপনি করেন, রাস্তা মধ্যে করা যাবে না। এবং এই যে ভাঙারি দোকানগুলো এই বস্তায় বস্তায় রাস্তার মধ্যে রেখে দেওয়া যাবে। এখন ধান ওঠার মৌসুম, আমরা দেখি একটা জিনিস যে ধান রাস্তার মধ্যে শুকাচ্ছে এবং খড় রাস্তার মধ্যে শুকাচ্ছে, এটা সাময়িক, এটা হয়তো 10-15 দিন পরে এটা থাকে না, এটা সাময়িক। তো কিছু কিছু মানুষ যারা ধান চাষ করে আসলে তাদের পাকা জায়গা নেই, তারা কোথায় এটা শুকাবে, এটা একটু আমাদেরকে হয়তো বা কিছুটা কনসিডার করতে হবে। আর বিভিন্ন পয়েন্টে যেখানে যেখানে আপনার ডাকাতির ঘটনা ঘটে বা চুরি ছিনতাই ঘটনা ঘটে, সেখানে একটু আপনারাও সরব হন, কারণ আপনার পাড়ায় এই চুরিটা ঘটছে, আপনি যত দ্রুত ওখানে রেসপন্স করতে পারবেন
তত দ্রুত কিন্তু থানা থেকে বা বাড়ি থেকে পুলিশ যেতে যেতে তো একটা সময় লাগে। সেই সময়টা কাভার দেওয়ার আগে আপনি একটু আপনারা নিজে সেটা প্রতিরোধ করেন। আমাদের 18টা ইউনিয়নে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে 10 জন করে গ্রাম পুলিশ সদস্য রয়েছে, অর্থাৎ 180 জন গ্রাম পুলিশ সদস্য আমাদের এখানে। তার মধ্যে 175 জন আছে, তার মধ্যে 40 জনকে আমরা 1 মাস ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ দিয়েছি। এই বুনিয়াদী প্রশিক্ষণ পেয়ে তারা কিন্তু আগের থেকে আরো বেশি সক্ষম হয়েছে। তাদেরকে একটা রিকোয়েস্ট করি, প্রতি মাসে একবার অন্তত থানায় তারা এসে হাজিরা দিবি, সেখানে তারা প্যারেডটা করবি, সেখানে তারা শিখবে, আমার কাছে একবার করে হাজিরা দিবি। সেখানে কিন্তু এই যে থানার সাথে তাদের যে যোগাযোগ, অর্থাৎ একটা ঘটনা ঘটলো আপনি জানান না, কিন্তু গ্রাম পুলিশ তো থানায় জানাবে, সে জানালো কিন্তু আমাকে কিন্তু দৈনিক অন্তত 30-30 জন গ্রাম পুলিশ ফোন করে। আমি জানি না ওসি সাহেবকে করে আমাকে 20-30 জন ফোন করে, অমুক জায়গায় ঘটনা ঘটেছে, অমুক জায়গায় ঘটনা ঘটেছে। আমি সেই ঘটনাটা কিন্তু আমার স্থানীয়ভাবে আমার প্রশাসনিক কর্মকর্তা বা ওই ওয়ার্ডের মেম্বার তাদেরকে পাঠিয়ে আমি সমাধান করি। শুক্রবার দিন বিকালবেলা এক মহিলা ফোন দিল যে আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে বের করে দিয়েছে, আমার স্বামী মারা গিয়েছে কিন্তু আমাকে থাকতে দিচ্ছে না, বের করে দিয়েছে। আমি সাথে সাথে ওখানে ওই প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ এবং সংশ্লিষ্ট মেম্বারকে পাঠালাম যে আপনারা এখনই ওখানে যান, কি সমস্যা হতে পারে। এইভাবে যদি আমরা অ্যাপ্রোচ করতে পারি, আমরা দেখব অধিকাংশ প্রবলেম রুট লেভেলে সমাধান করা সম্ভব, একেবারে এই পর্যন্ত আর আসবে, রুট লেভেলেই সমাধান করা সম্ভব। তো আমি আমাদের যে ইউনিয়ন পরিষদের সমাধান চেয়ারম্যানরা আছে আপনাদেরকে অনুরোধ করছি, একই সাথে প্রশাসক যারা আছে অনুরোধ করছি আপনারা একটু অ্যাক্টিভলি কাজ করেন, আপনার গ্রাম পুলিশকে অ্যাক্টিভলি কাজ করেন, তাহলে একেবারে রুট লেভেলে আপনারা সমস্যা আইডেন্টিফাই করে সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। আর আমাদের সকল রাজনৈতিক অনুরোধ, আপনাদের কাছেও কিন্তু মানুষজন চায় বিভিন্ন সমস্যা নিয়ে, আপনাদের এর থেকেও আপনারা কিন্তু সমাধান করতে পারেন। আবার যেটা যেটা সমাধান যোগ্য হচ্ছে না আমাদের কাছে একটু সেটা রেফার করবেন বা জানাবেন, আমরা সাথে সাথে জানান। যেটা শৃঙ্খলার রিলেটেড ওসি সাহেবকে জানাবেন, যেটা সামাজিকভাবে সমাধান করার বিষয়ে আমাকে জানাবেন, আমরা দ্রুত সমস্যার সমাধান করতে পারি। আমরা চাই এটা বলে 18টা নিয়ে একটা পৌরসভার মধ্যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্ন হতে পারে এই ধরনের কোনো ঘটনা যেন না আসে। পরিশেষে সকলকে সুন্দরভাবে প্রত্যেকের মতামত দিয়ে এই সভাটাকে আজকে প্রাণবন্ত করার জন্য সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আগামী সভায় আবার সবাই সুস্থ সবল দেহে সবাই উপস্থিত হতে পারেন এবং আজকে যা যা অধিকার করেছে এই 1 মাসের মধ্যে সেটা যেন স্ব পাঠ থেকে আমরা সমাধান করতে পারি, সে আশাবাদ করতে হলে আজকে সভা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। আমাদের সকল প্রকার অনুষ্ঠানগুলো পেতে সিটিভি বাংলা ফলো করুন, লাইক দিন, শেয়ার করুন। ইউটিউবে সিটিভি বাংলা সাবস্ক্রাইব করুন, www.citvbangla.com।